আজকে আমি তোমাদের একটা একদম নতুন ভূতের গল্প শোনাবো। এমন একটা গল্প যেটা শুনে তোমাদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। তো চলো, আজকের রাতে আমরা একসাথে ঢুকে পড়ি এক রহস্যময় জগতে। আমি জানি তোমরা ভাবছো, আরে আবার ভূতের গল্প, এসব তো সব বানানো। কিন্তু বিশ্বাস করো, এই গল্পটা একদম আলাদা। এটা শুধু ভয় পাবানোর জন্য নয়, বরং এটা একটা সুন্দর অনুভূতির গল্প। একটা গল্প যেখানে ভালোবাসা, সঙ্গীত আর মুক্তির এক অপূর্ব মিশ্রণ আছে। আর তোমরা জানো তো, আমি যখন গল্প বলি তখন সেটা হয় একদম জীবন্ত, যেন তোমরা নিজেরাই সেই গল্পের ভেতর ঢুকে পড়েছ। কলকাতার পুরনো অংশে, যেখানে সরু গলিগুলো মাকড়সার জালের মতো জড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আছে একটা পুরনো বাড়ি। বাড়িটার নাম নীলমণি ভবন। তোমরা জানো, কলকাতার এই পুরনো এলাকাগুলোর প্রতিটা বাড়ির পেছনে আছে হাজারো গল্প। কিছু গল্প আনন্দের, কিছু দুঃখের, আর কিছু রহস্যের। নীলমণি ভবনের গল্পটা ছিল একটু অন্য ধরনের গল্প। বাড়িটার চারপাশে আছে বিশাল বটগাছ, যেগুলোর শিকড় মাটির নিচে গিয়ে জড়িয়ে আছে ইতিহাসের সাথে। সকালের রোদে বাড়িটা দেখতে একদম রূপকথার রাজপ্রাসাদের মতো লাগে, কিন্তু সন্ধে নামলেই যেন একটা রহস্যের আবরণ ঢেকে দেয় পুরো এলাকাটাকে। আর তোমরা জানো তো, কলকাতার পুরনো বাড়িগুলোর একটা আলাদা চার্ম আছে, যেন প্রতিটা দেয়াল, প্রতিটা কোণ কথা বলতে চায়। স্থানীয়রা এই বাড়িটাকে নিয়ে নানা রকম গল্প বলে। রিকশাওয়ালা রমেশ কাকা বলেন, দিদি, এই বাড়িতে রাতের বেলা গান শোনা যায়, এমন মিষ্টি গলার গান যে শুনলে মন ভালো হয়ে যায়। আমি নিজে অনেকবার শুনেছি, মনে হয় যেন স্বর্গের কোনো ফেরেশতা গান গাইছে। আমি যখন রাত 10টার পরে এই পথ দিয়ে যাই, তখন মাঝে মাঝে থেমে যাই শুধু গানটা শোনার জন্য। আবার পাশের দোকানদার হরিদা বলেন, না না, এখানে ভূত আছে, জানালায় সাদা কাপড়ের ছায়া নড়াচড়া করে। আমার মা বলতেন, এই বাড়িতে একসময় খুব সুন্দর একটা মেয়ে থাকত, কিন্তু সে একদিন হারিয়ে গেল, আর তারপর থেকেই এসব অদ্ভুত ঘটনা। চায়ের দোকানের মালিক গোপালদা আরও রহস্যময় কথা বলেন। রাত 2টার সময় এই বাড়ি থেকে সুগন্ধ বেরোয়, যেন কেউ গোলাপ জল ছিটিয়ে দিয়েছে। আমি অনেকবার দেখেছি যে বাতাসে হঠাৎ করে জ্যাসমিন ফুলের গন্ধ ভেসে আসে। কেউ বলে এখানে রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায়, কেউ বলে জানালায় ছায়া নড়াচড়া করে। কিন্তু আমাদের গল্পের নায়িকা রিয়া এইসব কিছুতেই বিশ্বাস করে না। রিয়া একজন ইন্টেরিয়র ডিজাইনার। আর কি বলবো, সে একদম মডার্ন মেয়ে। তার কাজ হলো পুরনো বাড়িগুলোকে নতুন করে সাজানো। রিয়া বিশ্বাস করে সায়েন্স আর লজিকে। ভূত প্রেত এসব তার কাছে একদম বাজে কথা। আরে এসব তো সব মানুষের মনের ভুল, সে সব সময় বলে। ইম্যাজিনেশন আর ফিয়ার মিলে মানুষ এসব দেখে। আমি তো কত পুরনো বাড়িতে কাজ করেছি, কখনো কিছু দেখিনি। রিয়ার এই কনফিডেন্সটা তার বন্ধুরা খুব পছন্দ করে। সে যখন কোনো প্রজেক্ট নেয়, তখন পুরো ডেডিকেশন দিয়ে কাজ করে। তার পোর্টফোলিওতে আছে কলকাতার অনেক হেরিটেজ বিল্ডিংয়ের রেনোভেশনের কাজ। সাউথ ক্যালকাটা থেকে নর্থ ক্যালকাটা পর্যন্ত তার কাজের নিদর্শন ছড়িয়ে আছে। তার বন্ধুরা মজা করে বলে, রিয়া, তুমি তো ভূতের ডর পাও না, কিন্তু ভূতেরা তোমাকে দেখে ভয় পায় কিনা জানি না। যখন সে নীলমণি ভবনের রেনোভেশনের কাজ পেল, তখন সে খুশিতে লাফিয়ে উঠল, কারণ এই বাড়িটার আর্কিটেকচার একদম অসাধারণ। ভিক্টোরিয়ান স্টাইলের এই বাড়িতে আছে উঁচু ছাদ, বিশাল জানালা আর সুন্দর কারুকাজ। দেয়ালে আছে হাতে করা প্লাস্টারের কাজ, ছাদে আছে কাঠের বিম, আর মেঝেতে আছে পুরনো মোজাইকের টাইলস। সিঁড়ির হেলিংয়ে আছে কাস্ট আয়রনের কারুকাজ, যেটা দেখলে মনে হয় যেন কোনো শিল্পী ঘণ্টার পর ঘণ্টা ধরে বানিয়েছেন। জানালার ফ্রেমগুলো তৈরি বার্নাটিক দিয়ে, যেগুলো এখনও একদম মজবুত। দরজার হ্যান্ডেলগুলো ব্রাসের তৈরি, যেগুলোতে খোদাই করা আছে ফুল আর পাতার ডিজাইন। রিয়া যখন প্রথমবার বাড়িটার ব্লুপ্রিন্ট দেখেছিল, তখনই বুঝে গিয়েছিল যে এটা তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং আর এক্সাইটিং প্রজেক্ট হবে। ওয়াও, এটা তো একদম ট্রেজার! রিয়া প্রথমবার বাড়িটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। এই বাড়িটাকে আমি এমনভাবে সাজাবো যে দেখলে সবাই অবাক হয়ে যাবে। এটা হবে আমার ক্যারিয়ারের বেস্ট প্রজেক্ট।
সে তার মনে মনে পুরো প্ল্যান করে ফেলেছিল, কোথায় মডার্ন ফার্নিচার রাখবে, কোথায় ট্রেডিশনাল টাচ রাখবে, কিভাবে পুরনো আর নতুনের একটা পারফেক্ট কম্বিনেশন তৈরি করবে। তার মাথায় ইতিমধ্যে একটা ক্লিয়ার ভিশন তৈরি হয়ে গিয়েছিল। সে ভেবেছিল যে এই প্রজেক্টটা তার পোর্টফোলিওতে একটা মাইলস্টোন হয়ে থাকবে, হয়তো এই কাজের জন্য সে কোনো অ্যাওয়ার্ডও পেতে পারে। প্রথম দিন যখন রিয়া বাড়িতে ঢুকল, তখন সূর্যের আলো জানালা দিয়ে এসে পুরো ঘরটাকে সোনালি করে তুলেছিল। আলো আর ছায়ার এক অপূর্ব খেলা চলছিল ঘরের ভেতর। সকালের মিষ্টি রোদ এসে পড়েছিল পুরনো কাঠের মেঝেতে, তৈরি করেছিল সুন্দর প্যাটার্ন। দেয়ালের ওপর রোদের আলো এসে নাচছিল, যেন কেউ গোল্ডেন পেন্ট দিয়ে ছবি এঁকেছে। বাতাসে ভেসে আসছিল পুরনো কাঠ আর চুনকামের গন্ধ, যেটা কেমন যেন নস্টালজিক ফিলিং দিচ্ছিল। সে ভাবল, আরে এত সুন্দর জায়গা, এখানে ভূত টুত কি আছে? মানুষ কত বাজে কথা বলে। কিন্তু যেই না সন্ধে নামল, পরিস্থিতি পাল্টে গেল। রিয়া লক্ষ্য করল যে সূর্য ডোবার সাথে সাথে বাড়িটার আবহাওয়া একদম পাল্টে যায়, যেন দিন আর রাতের মধ্যে দুটো আলাদা জগৎ। রিয়া যখন তার মেজারিং টেপ দিয়ে ঘরের মাপ নিচ্ছিল, তখন হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া এসে তার গলার কাছ দিয়ে বয়ে গেল। এমন ঠান্ডা যেন কেউ বরফ ছুঁয়ে দিয়েছে। সে চমকে উঠে চারদিকে তাকালো, কিন্তু কোনো জানালা খোলা নেই, কোনো দরজাও খোলা নেই, এমনকি এয়ার কন্ডিশনারও চালু নেই। অদ্ভুত, সে মনে মনে ভাবল, এই গরমে এমন ঠান্ডা হাওয়া কোথা থেকে এলো? হাওয়াটা শুধু ঠান্ডাই ছিল না, তার সাথে ছিল একটা মিষ্টি সুগন্ধ, যেন কেউ জ্যাসমিন ফুলের পারফিউম ব্যবহার করেছে। কিন্তু গন্ধটা খুবই হালকা, প্রায় অনুভব করা যায় না। রিয়া তার সায়েন্টিফিক মাইন্ড দিয়ে চিন্তা করার চেষ্টা করল। হয়তো পুরনো বাড়ির ভেন্টিলেশন সিস্টেমে কোনো সমস্যা আছে, অথবা কোনো হিডেন প্যাসেজ আছে যেটা দিয়ে বাতাস আসছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল যে হয়তো কোথাও থেকে হাওয়া এসেছে, পুরনো বাড়িতে তো এসব হয়। হয়তো কোনো সিক্রেট প্যাসেজ আছে, অথবা দেয়ালে কোনো ছোট ফাটল আছে। কিন্তু মনের একটা কোণে একটা অস্বস্তি রয়ে গেল, একটা ফিলিং যেটা সে এক্সপ্লেন করতে পারছিল না। তার যুক্তিবাদী মন বলছিল যে সবকিছুর একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে, কিন্তু হৃদয়ের গভীরে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করেছিল। দ্বিতীয় দিন রিয়া তার অ্যাসিস্ট্যান্টদের নিয়ে এলো। সোহেল, রিনা আর করিম, এই তিনজন তার সাথে কাজ করে অনেক দিন ধরে। তারা একটা পারফেক্ট টিম। সোহেল এক্সপার্ট কার্পেন্টার, রিনা ভালো পেইন্টার, আর করিম ইলেকট্রিক্যাল কাজে দক্ষ। তারা যখন পুরনো ফার্নিচারগুলো সরাচ্ছিল, তখন দেয়ালের পেছন থেকে একটা পুরনো আয়না বেরিয়ে এলো। আয়নাটা ছিল অসাধারণ সুন্দর। চারপাশে সোনালি ফ্রেম, যেটায় খোদাই করা আছে ফুল আর লতাপাতার ডিজাইন, আর মাঝখানে ক্রিস্টাল ক্লিয়ার কাচ, যেটা এত স্বচ্ছ যে মনে হচ্ছিল যেন এটা কাল বানানো হয়েছে। ফ্রেমের কাজ দেখে মনে হচ্ছিল যেন কোনো মাস্টার ক্রাফটসম্যান বানিয়েছেন। প্রতিটা লিফ, প্রতিটা পেটেল এত পারফেক্টভাবে তৈরি যে দেখলে মনে হয় যেন এগুলো সত্যিকারের ফুল। আয়নাটার সাইজও ছিল ইমপ্রেসিভ, প্রায় 5 ফুট লম্বা আর 3 ফুট চওড়া। এমন আয়না আজকাল আর পাওয়া যায় না। রিয়া আয়নাটা দেখে মুগ্ধ হয়ে গেল। এটা তো একদম অ্যান্টিক পিস। সে উৎসাহিত হয়ে বলল, দেখো তো কি সুন্দর কারুকাজ, এটা কমপক্ষে 100 বছরের পুরনো হবে। এটা আমরা রেখে দেব, এটা ঘরের বিউটি বাড়াবে। এমন আয়না এখন আর পাওয়া যায় না। সে আয়নার ফ্রেম ছুঁয়ে দেখল, মেটালটা একদম স্মুথ, যেন কেউ প্রতিদিন পলিশ করে রাখে। রিয়া তার ইন্টেরিয়ার ডিজাইনের নলেজ দিয়ে বুঝতে পারছিল যে এই আয়নাটা ঘরের ফোকাল পয়েন্ট হতে পারে। এটাকে সেন্টার করে পুরো রুমের ডিজাইন করা যেতে পারে। সোহেল একটু সন্দেহের সাথে বলল, ম্যাডাম, পুরনো আয়না নিয়ে তো অনেক কুসংস্কার আছে। মানুষ বলে এসবে ভূত থাকে। আমার দাদি বলতেন আয়নায় মানুষের আত্মা আটকে থাকতে পারে, বিশেষ করে যদি কেউ সেই আয়নায় অনেক সময় কাটিয়ে থাকে। রিনাও একটু ভয় ভয় বলল, হ্যাঁ ম্যাডাম, আমিও শুনেছি, বিশেষ করে যেসব আয়নায় কেউ অনেক সময় কাটিয়েছে। আমার মা বলতেন যে আয়না হলো 2 জগতের মধ্যে একটা গেটওয়ে, আর পুরনো আয়নায় অনেক মেমোরি জমা থাকে। করিমও মাথা নেড়ে বলল, আমাদের গ্রামে একটা কথা আছে, পুরনো আয়নায় যারা অনেক দেখেছে তারা আয়নার ভেতর থেকে যায়। রিয়া হেসে ফেলল, আরে সোহেল, তুমিও এসব বিশ্বাস করো? এটা শুধু একটা আয়না, আর কিছু না। এসব সুপারস্টিশন আমাদের দেশে অনেক আছে, কিন্তু রিয়ালিটিতে কোনো সায়েন্টিফিক বেসিস নেই।
আয়না হলো শুধু গ্লাস আর সিলভার কোটিং, এর বেশি কিছু না। রিয়া তার টিমকে বোঝানোর চেষ্টা করল যে এসব ভয়ভীতি অমূলক, কিন্তু তার নিজের মনেও একটা ছোট্ট প্রশ্ন জেগে উঠেছিল। এত সুন্দর আয়না দেয়ালের পেছনে লুকিয়ে রাখা হলো কেন? কিন্তু যেই না আয়নাটা দেয়ালে টাঙানো হলো, অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল। প্রথমে রিয়া লক্ষ্য করল যে আয়নায় তার রিফ্লেকশনটা একটু আলাদা লাগছে। মনে হচ্ছে যেন আয়নার ভেতরের রিয়া একটু দেরিতে নড়াচড়া করছে। যেমন সে হাত তুলল, কিন্তু আয়নার ভেতরের রিয়া 1 সেকেন্ড পরে হাত তুলল। অথবা সে যখন মাথা নাড়ছে, আয়নার রিফ্লেকশন একটু ডিলে হয়ে নড়ছে। প্রথমে সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু বারবার দেখার পর বুঝতে পারল যে এটা সত্যি হচ্ছে। হয়তো আমার চোখের ভুল, অথবা আয়নার কাছে কোনো সমস্যা আছে। পুরনো আয়নায় তো এসব হয়, হয়তো কাঁচটা একটু ওয়ার্পড হয়ে গেছে। কিন্তু যতই যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করুক, মনের ভেতর একটা অস্বস্তি বাড়তে থাকল। রিয়া ফিজিক্সে ভালো ছিল। সে জানে যে আয়নায় রিফ্লেকশন ইনস্ট্যান্ট হয়, লাইটের স্পিডের কারণে কোনো ডিলে হওয়ার কথা না। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। তৃতীয় দিন সকালে যখন রিয়া বাড়িতে ঢুকল, তখন সে দেখল যে আয়নার সামনে একটা চেয়ার রাখা আছে। একটা পুরনো কাঠের চেয়ার, যেটার উপর সুন্দর কারুকাজ করা। চেয়ারটার ব্যাকরেস্টে খোদাই করা আছে লোটাস ফুলের ডিজাইন। অথচ গতকাল সে নিশ্চিত ছিল যে চেয়ারটা ঘরের অন্য কোণে ছিল, জানালার পাশে। এমনকি চেয়ারটা এমনভাবে রাখা যেন কেউ বসে আয়নায় নিজেকে দেখছে। চেয়ারটার পজিশন এমন পারফেক্ট ছিল যে মনে হচ্ছিল কেউ খুব কেয়ারফুলি এটা রেখেছে, যেন কেউ জানে যে কোথায় বসলে আয়নায় সবচেয়ে ভালো দেখা যায়। কে এটা এখানে রাখল? সে তার অ্যাসিস্ট্যান্টদের জিজ্ঞেস করল। সবাই বলল যে তারা কেউ চেয়ারটা নড়ায়নি। সোহেল বলল, ম্যাডাম, আমরা তো গতকাল চেয়ারটা জানালার পাশেই রেখেছিলাম। আমি নিজেই রেখেছি। আমার মনে আছে, কারণ আমি ওটার উপর দাঁড়িয়ে কার্টেন রড লাগাচ্ছিলাম। রিনাও বলল, হ্যাঁ ম্যাডাম, আমিও দেখেছি, চেয়ারটা ওখানেই ছিল। এমনকি আমি পেন্টিংয়ের জন্য ওটা ব্যবহার করেছিলাম। আমার পেন্ট ব্রাশগুলো ওটার উপর রেখেছিলাম। করিম একটু ভয়ে ভয়ে বলল, ম্যাডাম, হয়তো রাতের বেলা কেউ এসেছে। কিন্তু কে আসবে? আর কেনই বা শুধু চেয়ারটা সরাবে? রিয়া একটু অস্বস্তি বোধ করল, কিন্তু কাজ চালিয়ে গেল। হয়তো ক্লিনিংয়ের সময় কেউ সরিয়েছে, সে নিজেকে বোঝালো। অথবা আমরা ভুলে গেছি। কিন্তু মনের ভিতর একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকল। কে চেয়ারটা সরালো? আর কেনই বা আয়নার সামনে রাখল? এমনভাবে রাখল যেন কেউ বসে আয়নায় নিজেকে দেখছে। রিয়া লক্ষ্য করল যে চেয়ারটার সিটে একটা ছোট ইমপ্রেশন আছে, যেন কেউ অনেকক্ষণ ধরে বসেছিল। দুপুরের দিকে যখন সবাই লাঞ্চ ব্রেকে গেল, রিয়া একা ঘরে রয়ে গেল। সে তার ল্যাপটপে ডিজাইনের কাজ করছিল। ঘরটার নতুন লেআউট নিয়ে ভাবছিল। কোথায় সোফা রাখবে, কোথায় ডাইনিং টেবিল, কোথায় বুকশেলফ। তার মাইন্ডে একটা ক্লিয়ার পিকচার ছিল যে ঘরটা কেমন দেখাবে। হঠাৎ করে সে শুনতে পেল একটা মৃদু গুনগুন করার আওয়াজ। আওয়াজটা আসছিল আয়নার দিক থেকে। একটা খুবই মিষ্টি গলার আওয়াজ, যেটা শুনলে মন ভালো হয়ে যায়। গানের সুরটা ছিল ক্লাসিক্যাল, কিন্তু কেমন যেন মেলানকালি, যেন কেউ খুব দুঃখ করে গান গাইছে। প্রথমে সে ভাবল হয়তো বাইরে কেউ গান গাইছে, কিন্তু আওয়াজটা খুবই কাছের মনে হচ্ছিল, যেন ঘরের ভেতরেই কেউ গান গাইছে। আওয়াজটা এত ক্লিয়ার ছিল যে মনে হচ্ছিল গায়িকা ঠিক তার পাশে দাঁড়িয়ে আছে। রিয়া কান পেতে শুনতে চেষ্টা করল। গানের কথা পুরোপুরি বোঝা যাচ্ছিল না, কিন্তু সুরটা খুবই ফ্যামিলিয়ার লাগছিল, যেন কোথাও শুনেছে। রিয়া মাথা তুলে আয়নার দিকে তাকাল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। আয়নায় সে দেখতে পেল একটা মেয়ের ছায়া। মেয়েটা সাদা শাড়ি পরে আছে, আর তার চুল খোলা, লম্বা কালো চুল, যেটা কোমর পর্যন্ত নেমেছে। চুলগুলো এত সুন্দর যে মনে হচ্ছিল যেন সিল্কের তৈরি। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হল, মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, যেন একটা ঝাপসা আবছায়া।
শুধু তার আউটলাইন দেখা যাচ্ছে। মেয়েটা সেই চেয়ারে বসে আয়নায় নিজেকে দেখছে আর গুনগুন করে গান গাইছে। রিয়া কান কচলে আবার তাকালো, কিন্তু এইবার আয়নায় শুধু তার নিজের রিফ্লেকশন দেখতে পেল। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে নাকি, সে নিজেকে প্রশ্ন করল। নাকি কাজের স্ট্রেসে হ্যালুসিনেশন হচ্ছে? হয়তো আমি বেশি কাজ করছি, অথবা এই পুরনো